আজকে এই মডিউলটায় আমি আরহেনিয়াস ইকুয়েশন সম্পর্কে বলবো এবং অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি সম্পর্কে বলবো। তোমরা আগে আগে যে এইচএসএ এগুলো পড়িয়েছো, এগুলো যে রিয়াকশন রেট, অর্ডার অফ রিয়াকশন, তার অঙ্ক, এগুলো আমি ক্লাসে তোমাদের করিয়ে দিয়েছিলাম ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার পর্যন্ত, এবং তোমাদের পিডিএফটাও আমি পাঠিয়ে দিয়েছি। সেগুলো বসে বসে প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন পেপারও পাঠিয়েছি, সেগুলো দেখবে। দেখে দেখে যেগুলো পারছো না সেগুলো ডাউটস তুমি পাঠাতে পারো আমাকে। হ্যাঁ, তোমরা পাঠাতে পারো। তো এইখানে যেহেতু আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে এই পোর্শনটা বুঝতে পারছে না, তার জন্য আমি ছোট করে একটা মডিউল বানিয়েছি। ইউটিউবে আপলোড যেটা করছি সেটা যদি কেউ বুঝতে অসুবিধা হয়, এটা দেখে যদি বুঝতে পারো তাহলে একটু দেখো। তাহলে রিয়াকশন রেট আমরা আগে যেটা করেছি সেটা আরেকবার করে আমরা রিভাইজ যদি করি, দেখি এ থেকে কোনো বি, এ হচ্ছে রিয়াক্টেন্ট, বি হচ্ছে প্রোডাক্ট। মানে যখন রিয়াকশন কিছুটা প্রোগ্রেস করেছে at a certain time t, at a certain time t আমি কি দেখছি যে a minus x পড়ে থাকছে আর x amount of b has been produced। তাহলে a হচ্ছে রিয়াক্টেন্ট আর যার কনসেন্ট্রেশন হচ্ছে a minus x, আর b হচ্ছে প্রোডাক্ট যার কনসেন্ট্রেশন x। তাহলে রেট অফ রিয়াকশন ক্যান বি ফর্মুলেটেড, বা তুমি কার রেসপেক্টে করতে পারো কতটা এক্স বা কতটা প্রোডাক্ট তৈরি হয়েছে তার রেসপেক্টে করতে পারো উইথ টাইমটা যত প্রোগ্রেস হচ্ছে ততটা এক্স বাড়ছে, এক্স এর পরিমাণ বাড়ছে। তাই জন্য ডিএক্স মানে আর কিছুই না, কতটা এক্স তৈরি হচ্ছে উইথ টাইম। এক্স মানে কতটা অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন অফ এক্স উইথ টাইম। তার মানে এটা যেহেতু সমানে ক্রমান্বয়ে এটা বাড়ছে, তার জন্য এইটার আগে সাইনটা পজিটিভ। আর তাহলে রেট অফ রিয়াকশন ক্যান বি রিটেন উইথ রেসপেক্ট টু এক্স, আমি আগেও বলেছি প্রথম ক্লাসেই। এবং আরেকটা লেখা যেতে পারে উইথ রেসপেক্ট টু রিয়াক্টেন্ট। যদি তুমি লেখো তাহলে সেখানে তোমার যেহেতু এ মাইনাস এক্স ধীরে ধীরে যত টাইম এগোচ্ছে এ মাইনাস এক্সটা কমে আসছে, তাই তো এ মাইনাস এক্স ইজ গেটিং কনভার্টেড টু এক্স। তাহলে সেখানে উইথ টাইম যেহেতু আমার এটার কনসেন্ট্রেশন কমছে, তাই জন্য দিস মাইনাস সাইন ইজ গিভেন হিয়ার। কেন কি এখানে তোমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ডি মানে তো কি ফাইনাল কনসেন্ট্রেশন আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেটা কিন্তু তোমার নেগেটিভ হবে। কেন কি ফাইনাল কনসেন্ট্রেশনটা কমে আসছে দেন ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাই জন্য এটা সবসময় নেগেটিভ সাইন হবে উইথ রেসপেক্ট টু রিয়াক্টেন্ট। যে কোনো জিনিস যখন কমে তখন মানে তার ফাইনাল যে ভ্যালুটা যদি কমে যায়, তাহলে ন্যাচারালি ফাইনাল মাইনাস ইনিশিয়াল উইল বি নেগেটিভ। হ্যাঁ, এইটা হচ্ছে একটা তোমার ক্যালকুলাস ফর্মে লেখা, এবং দ্যাট ইজ ইকুয়াল টু, যেটা আমি বলেছিলাম, ইকুয়াল টু কনস্ট্যান্ট which is called the rate constant বা হার ধ্রুবক এবং the concentration of the reactant। তার মানে এইটা হচ্ছে, আমি আগেই বলেছি, রেট অফ রিয়াকশন, আর এইটা হচ্ছে রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। এটা হচ্ছে বিক্রিয়ার হার এবং হার বা গতিবেগ বিক্রিয়ার, বা এইটাকে বলতে পারছো হার ধ্রুবক। আমি আগে ক্লাস যখন নিয়েছিলাম বলেছিলাম যে কে এর ইউনিট বিভিন্ন, ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার, ফ্র্যাকশনাল অর্ডার, হ্যাঁ জিরো, তারপরে তোমার সিউডো মলিকুলার রিয়াকশনস, এগুলো সবকটার ক্ষেত্রে তোমার কিন্তু ইউনিট গুলো জানতে হবে। হ্যাঁ, তো সেখান থেকে কে এবং এটা এ হচ্ছে কনসেন্ট্রেশন। সেখানে অর্ডার ওগুলো আমি রিপিট করছি না, আমি যেহেতু এই মডিউলটা শুধু ফ্যাক্টরস এফেক্টিং রিয়াকশন রেটস নিয়ে তৈরি করেছি, সেহেতু আমি সেটাই চলে যাচ্ছি। তাহলে ওভারঅল একটা রিয়াকশন রেট এবং কি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করছে? ইট ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি অফ কলিশনস। ফ্রিকোয়েন্সি অফ কলিশনস বলতে কি, মানে কত ঘন ঘন সে সংঘর্ষ করছে, মলিকিউলস গুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করে আলটিমেটলি একটা কারেক্ট মানে ওরিয়েন্টেশনে সে যখন দুটো মিলে ফাইনালি একটা প্রোডাক্ট তৈরি করবে। তার মানে কত ঘন ঘন সে কোলাইড করছে তার উপরে সে ডিপেন্ড করছে কনসেন্ট্রেশনের উপরে। মানে যত ঘনত্ব বাড়বে
তোমার রিয়াকশন মানে মিডিয়াম, মানে যত তুমি রিয়াক্টেন্ট যে নিয়েছো ভেসেলে, যত সংখ্যা বা কনসেন্ট্রেশন, নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, মানে যত ঘনত্ব বাড়বে তাহলেও রিয়াকশন রেট বাড়বে। হ্যাঁ, তারপরে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে ফ্যাক্টর হচ্ছে ফ্র্যাকশন অফ কলিশনস উইথ এনাফ এনার্জি টু রিয়াক্ট। মানে সমস্ত যারা মলিকিউল রিয়াক্ট করছে তাদের কিন্তু এনাফ এনার্জি নেই যে তারা নিজেদের মধ্যে রিয়াক্ট করে এবং ফাইনালি প্রোডাক্ট তৈরি করবে। মানে তাদের একটা কিন্তু এনার্জি থাকতে হবে, এনার্জি, সেই এনার্জিটাকেই বলা হয় সক্রিয়করণ শক্তি, মানে সক্রিয় হওয়ার জন্য। মানে একটা পাহাড়ে ওঠার জন্য একটা মিনিমাম, সবাই তো পাহাড়ে উঠছে, এবার পাহাড়ে ওঠার জন্য তো পুরো পাহাড়ের সামিটে ওঠার জন্য তো কিছু মিনিমাম এনার্জি তার থাকতেই হবে। সেই পাহাড়ে ওঠার জন্য কিছু কিছু লোক পারবে আর কিছু লোক হেরে যাবে। যারা পারবে তারাই ফাইনালি প্রোডাক্টে কনভার্টেড হবে। তো সেইটাকেই বলা হচ্ছে ফ্র্যাকশন অফ কলিউশনস উইথ এনাফ এনার্জি টু রিয়াক্ট। সেই যারা এই এনার্জি যারা যাদের মধ্যে আছে, তাহলে সেই এনার্জিটাকে বলা হয় সক্রিয়করণ শক্তি বা বা কি কি বললাম, অ্যাক্টিভেশন এনার্জি। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ওরিয়েন্টেশন অফ কোলাইডিং মলিকিউলস, মানে কিভাবে ওরিয়েন্টেড মলিকিউলস গুলো, এটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি যে এটাও একটা ফ্যাক্টর যে আমার অ্যাকচুয়ালি রিয়াকশনটা হবে কিনা। সমস্ত রিয়াকশন কি আমার এমনি মানে দুটো মেশালাম রিয়াকশন হয়ে গেল, সবসময় তো সম্ভব হয় না। হ্যাঁ, দুটো যাই মেশালাম দুটো রিয়াকশন হয়ে গেল, সবসময় তো তাই হয় না। কিছু জায়গাতে অ্যাসিড লাগে, কিছু জায়গায় টেম্পারেচার লাগে, কিছু জায়গায় তো একটা মিডিয়াম সলভেন্ট লাগে। তাই জন্য সমস্ত রিয়াকশন মানে কম্পাউন্ডকে মেশালেই যে তোমার রিয়াকশন হয়ে যাবে তাই নয়। তার মানে অনেক কটা ম্যাক্রোমলিকিউল মানে মাইক্রোমলিকুলার লেভেলেও তুমি যদি চলে যাও, তাহলে অনেক কটা ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু গভর্ন করবে যে আদৌ রিয়াকশনটা হবে কিনা একটা, আর কিভাবে তোমার রিয়াকশনের রেটটা তোমার অ্যাফেক্টেড হবে। আর একটা সো মাচ ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার কোন টেম্পারেচারে তুমি, এইটা নিয়েই আমরা এই মডিউলটা বানিয়েছি যে টেম্পারেচারের সাথে কিভাবে আমার সম্পর্ক। তাহলে দেখো এইটাকে একটুখানি পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করা, যে reactions occur when two or more molecules collide with each other. যত বেশি কলিশন হবে, আমি বলেছি সংঘর্ষ সংখ্যা যত বাড়বে বা কলিশন যত বেশি হবে তত তার রিয়াকশন রেটটা তত বাড়বে। এখানে আমরা বলছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিয়াকশন রেট, মানে রেট অফ রিয়াকশন কিভাবে অ্যাফেক্টেড হবে। তাহলে আমার যত কলিশন বেশি হবে তাহলে তত বেশি আমার রিয়াকশন রেটটাও বাড়বে। কনসেন্ট্রেশন, তার মানে একটা যত আমার কনসেন্ট্রেশন বাড়া মানে নাম্বার অফ মলিকিউলস তত বাড়া, পার ইউনিট ভলিউম তত বেড়ে যাওয়া। তার মানে the reaction particles become more crowded and the affinity of the reactants to form products increases. So ultimately the reaction rate also increases. Temperature is a very important factor because if you increase the temperature, সবচেয়ে যেটা তোমরা যদি কাইনেটিক থিওরি অফ গ্যাস ভালো করে পড়ে থাকো, আমি জানি না তোমরা কতটা ক্লিয়ার এই নিয়ে আমাকে যদি ডাউটস থাকে, হ্যাঁ, ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন অফ এনার্জি এইসব নিয়ে যদি ডাউট থাকে আমাকে ইয়েতে পাঠাতে পারো, গুগল ক্লাসরুমে ডাউটস বা ক্লিয়ারিং এর জন্য আমাকে কোয়েশ্চেন করতে পারো যে হাউ দ্য টেম্পারেচার আর কাইনেটিক এনার্জি হাউ দে আর রিলেটেড। এগুলো তোমরা এইচএস এ পড়েছো যে যত তুমি টেম্পারেচার বাড়াবে কাইনেটিক এনার্জি মানে তাদের গতিবেগ, হ্যাঁ, গতিবেগ এবং গতিশক্তি সেটা হাই টেম্পারেচার অনেক বেড়ে যায়। হ্যাঁ, তাদের কাইনেটিক এনার্জি বেড়ে যায়, তাদের কলিশন করার অ্যাফিনিটি বেড়ে যায়, তারা সংঘর্ষ আরো বেশি বেশি করতে পারবে। তাই তো কাইনেটিক এনার্জি বাড়া মানেই তার মানে একটা স্লো টেম্পারেচারে আস্তে আস্তে মুভ করতে পারছিল, যত বেশি টেম্পারেচার বাড়াবো তাদের কলিশন সংখ্যা বেড়ে যাবে। তাদের কেন বাড়বে, কেন কি তাদের কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। সো এটা দেখা গেছে ফর এভরি ডিগ্রি 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার, ফর এভরি 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার the reaction rate almost doubles for most of the reaction. হ্যাঁ, তাহলে তোমার টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য রেট অফ রিয়াকশন। তাহলে টেম্পারেচার আমি বললাম যত টেম্পারেচার বাড়বে, হ্যাঁ, তাহলে ইনক্রিজ এটি টেম্পারেচার যদি হয় রেট অফ রিয়াকশন তত বেড়ে যাচ্ছে। এখানে গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, এটা নর্মাল একটা গ্রাফ, টেম্পারেচার যত বাড়বে রেট অফ রিয়াকশন তত বাড়বে, এটা বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু সেখানেও আবার অনেক অনেক ফ্যাক্টরস আছে যেগুলো আমরা পরে যাব। হ্যাঁ, সব রিয়াকশনই কিন্তু টেম্পারেচারের বাড়ার সাথে সাথেই বেড়ে যাবে না।
হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে তারা তাপমোচী না তাপ শোষক, মানে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, তাপমোচী না তাপ শোষক, মানে তারা মানে সেই হিসেবে কিন্তু তোমার আবার টেম্পারেচারের এফেক্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা তো একই কথা বলছিলাম। তাহলে আরহেনিয়াস ইকুয়েশন, আরহেনিয়াস বলে এক বৈজ্ঞানিক, উনি একটা ইকুয়েশন দিয়েছিলেন যেখানে কিন্তু এই সমস্ত ফ্যাক্টরগুলো, ওরিয়েন্টেশন ফ্যাক্টর, টেম্পারেচার ফ্যাক্টর, সবকটাকে কম্বাইন করে, কোলিশন ফ্যাক্টর, সবকটাকে কম্বাইন করে একটা ইকুয়েশন উনি স্থাপন করেছিলেন। হ্যাঁ, যে মলিকিউলস উইল রিয়াক্ট ইফ দে কোলাইড উইথ ইচ আদার ইন আ কারেক্ট ওরিয়েন্টেশন, তার টেম্পারেচারের সাথে ইনক্রিজ করবে তাদের ফ্রিকোয়েন্সি অফ কলিশন। এই সমস্ত ফ্যাক্টরগুলোকে একসাথে কম্বাইন করে একটা ইকুয়েশন স্থাপন করেছিলেন, যেটা অনেক ক্ষেত্রেই সেটা অনেক রিয়াকশনের ক্ষেত্রেই দ্যাট ওয়াজ কোয়েনসাইড করেছিল, মানে সেটা প্রুফ করে এক্সপেরিমেন্টালি সেটা ইনফারেন্সটা ড্র করা গেছিল, বা এক্সপেরিমেন্ট এবং অবজারভেশন একসাথে, ইকুয়েশনটা মানে থিওরিটিক্যাল যে এক্সপ্রেশন এবং এক্সপেরিমেন্ট মিলে গেছিল। কিন্তু অনেক ক্ষেত্রে সেখানে যখন মেলেনি তখন আবার মডিফাইড হয়েছে আরহেনিয়াস ইকুয়েশন। কিন্তু তোমাদের যেহেতু শুধু আরহেনিয়াস ইকুয়েশন আছে সিলেবাসে, তাই জন্য আমি শুধু এইটা নিয়েই বলছি। তাহলে ওরিয়েন্টেশন ফ্যাক্টরটা কি? এই দেখো, এই একটা রিয়াকশন যেখানে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড ইজ রিয়াক্টিং উইথ কার্বন মনোক্সাইড টু ফর্মিং নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে সেইখানে কি আছে? একটা কার্বন মনোক্সাইড মলিকিউল, একটা নাইট্রোজেন ট্রাইঅক্সাইডের মলিকিউল। আর এখানে দেখো কিভাবে ওরিয়েন্টেড আছে কার্বন মনোক্সাইডটা। এখানে নাইট্রোজেন ট্রাইঅক্সাইডটা এরকম বসে আছে, হেভি মলিকিউল, সে বেশি ফ্লিপ ওভার করতে পারে না, বেশি অত মোবাইল নয়। হ্যাঁ, সে যেহেতু হেভি সে তো এখন বসে আছে। আর কার্বন মনোক্সাইড হচ্ছে সে আর একটু কম্পারেটিভলি ইজ কার্বন মনোক্সাইড এ স্মলার মলিকিউল, সো ইট ক্যান টার্ন অ্যারাউন্ড। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি এরকম ভাবে ওরিয়েন্টেড। তাহলে এখানে এইরকম ভাবে যদি ওরিয়েন্টেড থাকে, সে যদি কাছাকাছি আসে, অক্সিজেন উইল রিপেল এন্ড দ্য রিয়াকশন, কাছাকাছি যদি আসলো রিয়াকশনটা হবে না। সো দিস ইজ আ কাইন্ড অফ আনসাকসেসফুল কলিশন। বুঝতে পারছো? তাহলে এইটা কিন্তু হয়ে যাচ্ছে মানে একদম মানে ন্যানো সেকেন্ড অর্ডারের রিয়াকশন, মানে সব সময় কিন্তু কোলাইড করছে, ফ্লিপ ওভার করছে। এবার দেখো যদি ফ্লিপ ওভার করে কার্বন মনোক্সাইডটা, কার্বনের এই অক্সিজেনের পজিশনটা চেঞ্জ হয়ে গেল, যার পজিশন চেঞ্জ হয়ে গেল, এবং এবার কাছে এলো, কাছে এসে নাইট্রোজেন ট্রাইঅক্সাইডের অক্সিজেন মলিকিউলটাকে টেনে নিয়ে বার করে নিল। হ্যাঁ, কারণ কি এবার ও যেহেতু একটা বন্ড ফর্ম করতে অনেক সক্ষম হলো, কারণ কি ইট অল ডিপেন্ডস অন দ্য কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন। হ্যাঁ, এখানে তোমার এটা হ্যাজ আ হায়ার প্রবাবিলিটি এন্ড হায়ার স্টেবিলিটি। তো কার্বন ডাইঅক্সাইড বানালে তো মলিকিউল উইল বি মাচ মোর স্টেবল, তাই জন্য এই ওরিয়েন্টেশন ইজ মাচ মোর ফেভার্ড। হ্যাঁ, সিও বলে এইরকম ওরিয়েন্টেশনে অক্সিজেন রিয়াক্ট করে CO2 মলিকিউল হয় না, মানে সি একদিকে মাঝখানে থাকবে, ও এইদিকে থাকবে, ও এইদিকে থাকবে, সেটাই CO2 এর একটা কারেক্ট বন্ড ফর্মেশন। হ্যাঁ, তা এইরকম ভাবে রিয়াকশন করলে আলটিমেটলি কি হলো? NO2 আর CO2 তৈরি হলো। তাহলে দিস ওয়াজ আ সাকসেসফুল কলিশন। সো দিস ওয়াজ হোয়াট ওয়াজ আই টেলিং অ্যাবাউট দ্য ওরিয়েন্টেশন ফ্যাক্টর। তাহলে এইবার আরহেনিয়াস ইকুয়েশন এর এইটা ইজ দ্য প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। হ্যাঁ, এইটার মধ্যেই অন্তর্নিহিত আছে যে whether the orientation factor is included in this A, that whether the reaction will either occur or not, মানে likelihood that the collision will either occur or not. উনি এরকম একটা ইকুয়েশন এক্সপোনেনশিয়াল ফর্মে দিয়েছিলেন যে রেট কনস্ট্যান্ট is equal to A into e to the power minus EA divided by RT, where T is the temperature in Kelvin, R is the universal gas constant বা সার্বজনীন ধ্রুবক, যেটা তোমরা জানো, যেটার ভ্যালু 8.314 জুল পার মোল কেলভিন। হ্যাঁ, এটা তোমরা জানো। তাহলে এইটা হচ্ছে মূল আরহেনিয়াস ইকুয়েশন। EA হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি বা কি বলেছি, সক্রিয়করণ শক্তি। তাহলে আমরা ফর এলিমেন্টারি রিয়াকশন আমরা জানি যে রেট ইজ ইকুয়াল টু দিস, এটাকে ডিসি বাই ডিটি লিখতে পারি, ডিএক্স বাই ডিটি লিখতে পারি, যা কিছু লিখতে পারি, আর কে ইন্টু দ্য প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্স। তাহলে এখানে ডি আর বি। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, মানে কে হচ্ছে এটা,
তাহলে রেটটাকে কি করব, আরহেনিয়াস ইকুয়েশনটাকে যদি আমি পুরো রেট ইকুয়েশন ভাবে লিখি তাহলে এইটা হয়ে যাবে তোমার কে, আর এখানে হচ্ছে ডি, তাহলে বি। এটা টোটাল রেটটা এরকম হয়ে যাবে। তার মানে এখানে রেট কনস্ট্যান্টের মধ্যে টেম্পারেচার এবং ইএ এই ফ্যাক্টর এবং এ এই তিনটে ফ্যাক্টর এই রেট কনস্ট্যান্টের মধ্যে ঢুকে আছে। সো দিস ইজ ডাইরেক্টলি এফেক্টিং দ্য রেট অফ দ্য রিয়াকশন। হার ধ্রুবককেও এফেক্ট করছে এবং রেট অফ দ্য রিয়াকশনকেও এফেক্ট করছে। এবার অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে আমি বলেছিলাম is determined by the frequency of collision and those which have sufficient energy to overcome the activation energy barrier। হ্যাঁ, মানে যাদের কারেক্ট ওরিয়েন্টেশন আছে এবং তারা সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি আছে তো ওভারকাম দ্য অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার, মানে মানে যেই এনার্জি ব্যারিয়ারটাকে ওদের ওভারকাম বা এনার্জি যে ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারবে, তারা যাদের যথেষ্ট পরিমাণ কাইনেটিক এনার্জি আছে এবং কারেক্ট ওরিয়েন্টেশন আছে, তারাই কিন্তু আলটিমেটলি প্রোডাক্ট ফর্ম করবে, সেই মলিকিউলস গুলো। বুঝতে পারছো? তাহলে দ্য ইএএ যে তুমি বাংলায় তোমাকে পিডিএফ ভার্সনে পাঠিয়েছি, তোমরা সেখান থেকে যারা বাংলায় লিখছো তারা জানো যে দিস রিকোয়ার্ড অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কল্ড দ্য ফর দ্য, এই পুরোটা যদি দেখো, এই যে এই পুরোটাই তোমার ডেফিনেশনের মধ্যে আসছে যে সক্রিয়করণ শক্তি কাকে বলা হয়। এইটা যদি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হয় যে দেখো যে এখানে একটা রিঅ্যাক্টেন্ট রয়েছে, তার একটা ডেফিনিট এনার্জি আছে, মানে তার একটা এনার্জি অ্যাক্সিস, এটা যদি একটা অ্যাক্সিস প্লট করি, তার ভাবো 100 কিলো ক্যালোরি পার মোল একটা এনার্জি আছে, যেখানে অ্যাক্সিসে যদি প্লট করি, হ্যাঁ, তাকে কিন্তু অনেক এনার্জি পেতে হবে, এতটা এনার্জি পেতে হবে টু ওভারকাম দিস এনার্জি ব্যারিয়ার, মানে এখানে একটা তোমার দেখতে পাচ্ছ একটা এনার্জি ব্যারিয়ারের মতো, to ultimately this overcome this and form the product। হ্যাঁ, তো overcome this and form the product, and তোমার এই এনার্জি কে প্রোভাইড করবে, একটা হচ্ছে টেম্পারেচার কিন্তু কাইনেটিক এনার্জি যেহেতু বাড়ায়, so more number of molecules they will have enough amount of energy to overcome this energy barrier। সেখানে দেখো টেম্পারেচার কি করে এফেক্ট করে, যে once the particle is heated it gets enough amount of kinetic energy, and so এখানে কার্ভটা কি ছিল, আগে কে ছিল, এটাকে যদি দেখো, এটা ভালো করে বোঝো, এটা কতটা বুঝতে পারো তোমরা, যদি ম্যাক্সওয়েল বোলজম্যান ইকুয়েশন বুঝেছো তাহলে এটা বুঝতে পারবে যে কত সংখ্যক মলিকিউলের সাথে যদি এনার্জি প্লট করা হয়, তাহলে যত আমি এই একটা টেম্পারেচার, ব্লুটা কার্ভ হচ্ছে লো টেম্পারেচার, তাহলে দেখা যাচ্ছে যে কত সংখ্যক মলিকিউল, মানে এটা হচ্ছে কত সংখ্যক মলিকিউল এই জায়গাটা দেখো, যে আমি যদি এবার একটা আমি নিই, এখানে দেখো যে এই সংখ্যক মলিকিউল, মানে এটা করে আঁকাটা একটু অসুবিধে, মানে এখানে যদি আমি আঁকি যে এই সংখ্যক, এটা হচ্ছে উইল গিভ ইউ দ্য, এইটাকে যদি আমি করি না, শেড করি, এই পরিমাণ মলিকিউলের এনার্জি আছে টু ওভারকাম। দেখো কার্ভটা অনেক স্টিপ, মানে এখানটা অনেক ন্যারো, মানে এই সংখ্যক মলিকিউলের এনাফ এনার্জি আছে টু ওভারকাম দ্য এনার্জি ব্যারিয়ার। কেন কি এতটা, মানে এটা হচ্ছে কি বলছে বলতো, এটা হচ্ছে তোমার কত সংখ্যক মলিকিউল, ফ্র্যাকশন অফ মলিকিউলস উইথ এনার্জি ই। হ্যাঁ, তাহলে এখানে তুমি যখন লো টেম্পারেচার থাকছো, দেখো সংখ্যাটা, মানে দ্য নাম্বার অফ মলিকিউলস কিভাবে পাওয়া যাবে, এইটাকে যদি দুটো রেক্ট্যাঙ্গেল, মানে ব্যাকাটার একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে, দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল, যদি এই তুমি একটা রেক্ট্যাঙ্গেল টানো, অ্যাকচুয়ালি এখান থেকে আমি স্ট্রেট লাইনটা ড্র করতে পারছি না, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টানো, তাহলে সেই এরিয়াটাকে যে কভার করছে বিয়ন্ড দ্য কার্ভ, দ্যাট উইল গিভ ইউ দ্য নাম্বার অফ মলিকিউলস which have energy to overcome the activation ওই এনার্জি ব্যারিয়ার। বুঝেছো? এবার যত টেম্পারেচার বাড়িয়ে দেবো, দেখো দ্য কার্ভ হ্যাজ ব্রডেন্ড, মানে মোর নাম্বার অফ মলিকিউলস, এখন এখানে যদি আমি তোমার একটা আঁকি, তোমার এর আন্ডারে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, দেখো মোর নাম্বার অফ মলিকিউলস দে উইল হ্যাভ এনার্জি টু ওভারকাম দ্য এনার্জি ব্যারিয়ার, তাই তো? মানে বেশি সংখ্যক মলিকিউলস এর কিন্তু এখন মানে কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, অনেক বেশি সংখ্যক মলিকিউলস এর এখন এনাফ কাইনেটিক এনার্জি আছে, তাহলে টু ওভারকাম দ্য এনার্জি ব্যারিয়ার। তাহলে আগে কি ছিল, কম সংখ্যক মলিকিউলের এনাফ এনার্জি ছিল, এখন টেম্পারেচার বাড়াতে বেশি সংখ্যক মলিকিউলস এর বেশি অ্যামাউন্ট অফ এনার্জি আছে, তাহলে মোর নাম্বার অফ মলিকিউলস উইল রিঅ্যাক্ট, সো দ্য রিঅ্যাকশন রেট উইল ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন
টেম্পারেচার। এটা দেখো আমি দেখো দেখি 100 মলিকিউল যদি মোটামুটি তোমার এটাকে 1 মিলিয়ন মলিকিউল যদি থাকে একটা কোনো ভেসেলে, তার মধ্যে 100 একটা লো টেম্পারেচারে ভাবে 100 মলিকিউল ওয়ার এবল টু রিয়াক্ট। হ্যাঁ, 100 মলিকিউল ওয়ার এবল টু রিয়াক্ট at low temperature. As temperature has been increased, এখন দেখা যাচ্ছে 10,000 molecule among millions have enough kinetic energy, and so they can now collide with each other in proper orientation to form the product. এবার দেখো আবার সেই ম্যাথমেটিক্সে চলে আসি যদি এবার তুমি মূল ইকুয়েশনটা k is equal to a e to the power minus ea by rt, এটার যদি আমি ন্যাচারাল লগ নিই ln, তাহলে এটাকে লিখতে পারি ln k, কারণ কি e হচ্ছে ন্যাচারাল এক্সপোনেনশিয়াল লগারিদম বা ln ন্যাচারাল লগারিদম, তাহলে ln k is equal to minus ea by rt প্লাস ln a, তাই তো এটাকে লিখতে পারি এরকম ভাবে। তাহলে এখানে দেখো এইটাকে আমি আবার যদি এটাকে তোমরা যদি ম্যাথস অল্প বিস্তর যদি করে থাকো এইচএস এ, তোমরা জানো এইটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এটাকে আমি তোমাদের যখন প্র্যাকটিক্যালে তোমাদের বোধহয় করাইনি, ফোর্থ সেম কে করিয়েছি, যে গ্রাফ যদি প্লট করা হয়, এখানে আমি একটা পেন দিয়ে যদি লিখি যে এইটা অ্যাকচুয়ালি ওয়াই, হ্যাঁ ওয়াই যদি লিখি ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই তো এটা স্ট্রেট লাইন ইকুয়েশন। তাহলে এটা স্ট্রেট লাইন ইকুয়েশনে তুমি দেখো ওয়াইটাকে হচ্ছে আমি ধরছি ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, আর তোমার এক্স অ্যাক্সিসে কে আসছে 1/t, 1/tটাকে আমি প্লট করছি। তাহলে তোমার এমটা কি, তাহলে এক্সটা হচ্ছে 1/t, ওয়াই হচ্ছে ln কে, সেটা যদি আমি প্লট করি তাহলে তোমার এম যেটা সেটা হচ্ছে মাইনাস ইএ বাই আর টি। যেহেতু মাইনাস সাইন আছে তুমি দেখো গ্রাফটা কিন্তু কমে, মানে উইথ 1/t যত বাড়ছে 1/t বাড়ছে, হ্যাঁ, তত কিন্তু আমার গ্রাফটা নিচের দিকে নামছে। হ্যাঁ, তাহলে এইটা গ্রাফটা যদি এই ফর্মে আমি গ্রাফটাকে আঁকি, তাহলে এই ফর্মে আঁকলে গ্রাফটা এইরকম হবে, বুঝতে পারছো? তাহলে আমি সেখান থেকে আমি স্লোপ ইজ ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর, হ্যাঁ, যেহেতু আমি 1/t এর এগেনস্টে প্লট করেছি, তাহলে আমি গ্রাফে যদি এরকম কে এর ভ্যালু জানি, বিভিন্ন টেম্পারেচারে কে এর ভ্যালু যদি আমাকে কেউ দিয়ে দেয় বা এক্সপেরিমেন্টালি বার করা যায় বিভিন্ন টেম্পারেচার কে ভ্যালু, তাহলে গ্রাফিক্যালি প্লট করলে আমি কি পেতে পারি, গ্রাফিক্যালি প্লট করলাম, এবার এই স্লোপটাকে যদি আমি গ্রাফিক্যালি বার করতে পারি, গ্রাফিক্যালি তুমি যদি গ্রাফ করে থাকো তাহলে জানো যে এই স্লোপ বার করা যায় একটা গ্রাফে, হ্যাঁ, নতিটা বার করা যায়, স্লোপের একটা ভ্যালু আমি পেয়ে যাব, সেখান থেকে স্লোপের সাথে আর কে মাল্টিপ্লাই করলে আমরা ই এর ভ্যালু বা সক্রিয়করণ শক্তির ভ্যালুটা আমি পেয়ে যেতে পারবো যে কোনো একটা পার্টিকুলার রিয়াকশনে, বুঝতে পারছো? তাহলে এইটা একটা মানে আমি গ্রাফিক্যালি ইএ বার করতে পারি, বা তোমার কোনো অঙ্কতে দিয়ে দিল কে এর ভ্যালু, টেম্পারেচার ভ্যালু ইন কেলভিন, তখনও তুমি এর ইএ বার করতে পারো। এবার দেখো এখানে কি করে আমি বলতে পারি এই ইকুয়েশন দিয়ে একরকম ইনফরমেশন পেতে পারি, তাহলে কি পেতে পারি, উইথ টেম্পারেচার কিভাবে আমার রিয়াকশন রেট বাড়ছে। এখানে টেম্পারেচার যত বাড়বে, এটা যেহেতু আমার ডিনোমিনেটরে আছে, তার মানে এটা ধীরে 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 এটা যেহেতু মাইনাস সাইন আছে, এটা will become less and less negative, মানে it will become more and more positive, তার মানে কে বাড়বে, তাই তো? এটা যত, তার মানে এটা কি হচ্ছে, টেম্পারেচার যত বাড়বে এইটা জিনিসটা যত ছোট হতে থাকবে, and this value will be becoming more and more small and it will becoming more and more, তার মানে -5 যদি থাকতো সেটা ধীরে ধীরে -1 0, it will proceed towards positive value, মানে পজিটিভ দিকে বেরোবে, তার মানে কে বাড়বে উইথ টেম্পারেচার। হ্যাঁ, তাহলে এইটা বিভিন্ন আমি মলিকিউল উইথ মানে ইএ বাই আর, যেহেতু স্লোপ যার ইএ বেশি, হ্যাঁ, তার দেখো নামবে বেশি রেটে বা লার্জ ইএ, তার মানে উইথ 1/, টেম্পারেচার যত চেঞ্জ করব, হ্যাঁ, যার ইএ বেশি তার 1/tর সাথে তার স্লোপটা ঝপঝপ ঝপঝপ করে কমতে থাকবে, আর এখানে তোমার ধীরে 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 কমবে, কারণ কি এই নতিটা মানে এই এম যে ভ্যালুটা, সেটা কিন্তু এই যে স্লোপ মানে কতটা এই হরাইজন্টালের সাথে কতটা সে হেলে আছে, এখানে ম্যাক্সিমাম এখানে তোমার অনেক ধীরে 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 দেখো এটা 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 ধীরে 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 এটা এটা লাইনটা কমছে, এখানে অনেক ফাস্ট কমছে, তাই তো? তার মানে এটা যত এমটাকে ফ্যাক্টরটা গভর্ন করবে।
তাহলে এখানে আবার এটাকে লগেও নিতে পারি আমরা। লগে নিতে গেলে আমাদের কি করতে হয়, মানে ln এর সাথে 2.303 গুণ হয়, এখানেও ln এর সাথে 2.303 গুণ হলো, এটা e বা rt হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, এবার আমরা 2.303 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে log k is equal to log a minus e a by 2.303 rt। এখানে সব কটাকে তোমাকে যদি আর্ডিনেন্স ইকুয়েশন তোমাকে লিখতে বলে, তাহলে প্রতিটি টার্ম কিন্তু তোমাদের এক্সপ্লেন করতে হবে, মানে বলে দিতে হবে। হ্যাঁ, যেখানে এখানে সর্বজনীন গ্যাস ধ্রুবক, কম্পাঙ্ক গুণক, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর যেটা বলেছিলাম, সক্রিয়করণ শক্তি, এই সব কটা কথা কিন্তু বলে দিতে হবে। এবার যাচ্ছি যে বিভিন্ন একটা রিয়াকশন হচ্ছে বিভিন্ন টেম্পারেচারে, তাহলে একটা রিয়াকশনের একটা নির্দিষ্ট তার পাহাড় তো, মানে তার এনার্জি বেরিয়াটা একই হবে, আর তার এটাও একই হবে। তাহলে লগ তার একটা টেম্পারেচারে তার k1 এক, আর আরেকটা টেম্পারেচারে তার k এক, তাহলে k1 একটা ভ্যালু আর k2 আরেকটা ভ্যালু। তাহলে এবার দুটোকে যদি মাইনাস করি, এটার থেকে এইটা মাইনাস করি log k2, তাহলে এইটা এই হয়ে যাবে। হ্যাঁ, এটা তাহলে log k2 by k1, এটা যেহেতু log k2 minus log k1 কে বলা হয় log k2 by k1, তাহলে এটাকে আমি এটাকে কমন নিয়ে নিই যদি, তাহলে 1 by t1 minus 1 by t2 লিখতে পারি। হ্যাঁ, তাহলে এটা বা লিখতে পারি log k2 by k1 is equal to e by 2.303 r t2 minus t1 t1 t2। হ্যাঁ, আর বা তোমার যদি এটাকে উল্টো মাইনাস সাইন যদি থাকে, অনেক সময় মাইনাস সাইনটা এখানে থাকে। হ্যাঁ, তাহলে মাইনাস সাইন থাকলে এবার এটা তোমার ঘুরে যাবে। এখানে দেখো 1 by t1 minus 1 by t2, তো এটা মাইনাস করলে কিন্তু 1 by তোমার যেহেতু এই আগে মাইনাস আছে সাইনটা, তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কিন্তু এই নর্মালি তোমার কিন্তু এইরকম আসবে ইকুয়েশনটা, তাকে ঘুরিয়ে নিয়ে মাইনাস সাইনটা ঢুকিয়ে নিলে তাহলে কিন্তু এই ইকুয়েশনটা আসে। কিন্তু নর্মালি কিন্তু মাইনাস সাইন যদি থাকে, এই ইকুয়েশনটাও এই মাইনাস ওয়ালা ইকুয়েশনে এই ভেতরের টার্মটা আলাদা হয়ে যায়। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে যে এইটা যদি নাও, তাহলে এখানে 1 by t1 minus 1 by t2, আর এটা মাইনাস যদি থাকে তাহলে 1 by t2 minus 1 by t1। হ্যাঁ, কেন কি t2 minus t1 এটাকে পজিটিভ রাখার জন্য, t2 minus t2 যেহেতু হায়ার টেম্পারেচার, t1 হায়ার টেম্পারেচার, তাই জন্য এই মাইনাস করে সাইনটাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়। এটা হাতে করে কষে দেখতে হবে তোমাদের। হ্যাঁ, এটা মাইনাস করলে কি আসছে, এটা একই জিনিস। তাহলে আমার বিভিন্ন টেম্পারেচারে আমার যদি অঙ্ক দেওয়া হয়, তাহলে আমি কিভাবে সলভ করব। এইবার যাচ্ছি আমি তোমার এই গ্রাফিক্যাল, যে এই জায়গাগুলো একটু বোঝার দরকার আছে, যে এই সক্রিয়করণ শক্তির সাথে আমি ডেলএইচ বা এনথালপি অফ রিয়াকশন, যেটা আমরা জানি, তোমরা জানো যে এইচএসে অনেকবার পড়েছো বা এটা কথাটাও অনেকবার শুনেছো, যে তাপোৎপাদক বিক্রিয়া আর তাপ শোষক বিক্রিয়া। হ্যাঁ, তাপ উৎপাদক মানে উৎপাদন করছে, মানে এক্সোথার্মিক রিয়াকশন, এন্ড এন্ডোথার্মিক বা শোষক। হ্যাঁ, তাপ উৎপাদক যারা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলা হয় ডেলএইচ ইজ নেগেটিভ। এটা কেন? আর তাপ শোষক মানে ডেলএইচ ইজ পজিটিভ। হ্যাঁ, তার মানে একটা রিয়াকশন যদি আমি লিখি, দাঁড়াও, একটা রিয়াকশন যদি আমি লিখি এ প্লাস বি, এরকম ভাবে কনভেনশনালি লেখা হয় এ প্লাস বি ইজ গিভিং সি প্লাস ডি। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে ডেলএইচ is equal to of this reaction is equal to minus some value, আর এটা সেম জিনিস একটা বলছি ডেলএইচ is equal to plus some value। হ্যাঁ, এখানে তার মানে কি, তার মানে দেখো এইটা ডেলএইচটা কিভাবে তোমার এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট এন্ড প্রোডাক্টের উপর নির্ভর করে। তাহলে আমি দেখো এখানে এই যে আমরা ভিজুয়াল যে আগে আমি দেখিয়েছি যে এটা, এখানে দেখো এটা একটু অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন নয়, কেন কি রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্টের এনার্জি একই লেভেলে থাকে না। বুঝতে পারছো, এই রিঅ্যাক্টেন্ট আর তোমার এনার্জি একই লেভেলে থাকে না। রিঅ্যাক্টেন্টের এনার্জি তোমার প্রোডাক্টের থেকে কম হতে পারে,
এখানে যেমন আছে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি প্রোডাক্টের থেকে কম, আর এখানে দেখো রিঅ্যাক্ট্যান্টের এনার্জি প্রোডাক্টের থেকে বেশি। হ্যাঁ, তার মানে আলটিমেটলি রিঅ্যাক্ট করে প্রোডাক্টের এনার্জি কমে গেছে। তার মানে এনার্জিটা কমে গেছে, তাহলে তাহলে ইনিশিয়ালি তার এনার্জি বেশি ছিল, তাহলে পরে গিয়ে তার এনার্জি কমে গেল, তাহলে এনার্জিটা গেল কোথায়? কেন কি ল অফ কনজারভেশন অফ এনার্জি, তো এনার্জি ক্যানট বি লস্ট। তাহলে তো সে কি করেছে, সে এনার্জি তার মানে সে তোমার বাইরে ডিসিপেট করেছে, মানে সে ছড়িয়ে দিয়েছে বাইরে ইন দ্য ফর্ম অফ হিট। হ্যাঁ, তার মানে এই সেই হিটটাকে বলা হয় ডেল এইচ বা এনথালপি অফ আ রিঅ্যাকশন, which is given by E of product minus E of reactant। তার মানে এখানে এই ক্ষেত্রে এই যদি এ আর বি দুটো প্রোডাক্ট ধরি, ই বি মাইনাস ই এ, হ্যাঁ, তাহলে ডেল এইচ এই সবসময় এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যে ডেল এইচ ইজ গিভেন বাই ই অফ প্রোডাক্ট মাইনাস ই অফ রিঅ্যাক্টেন্ট। তাহলে যদি ই অফ প্রোডাক্ট ইজ লেস দ্যান ই অফ রিঅ্যাক্টেন্ট, তাহলে ন্যাচারালি ডেল এইচ উইল বি নেগেটিভ। দেখতে পাচ্ছ যেখানে এনার্জিটা কম, এখানে এনার্জিটা বেশি। হ্যাঁ, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু ডেল এইচ ইজ নেগেটিভ। তার মানে সেখানে আমি বুঝতে পারছি এটা তোমার তাপ উৎপাদক, মানে তাপ ছেড়ে দিচ্ছে বাইরে, মানে সে তার মানে তার নিজস্ব এনার্জি কিন্তু কমে গেছে। হ্যাঁ, এটার এক্সাম্পল হচ্ছে কি তোমার বলো তো? হ্যাঁ, যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি একটু জলে গোলো, দেখবে তোমার টেস্ট টিউবটা গরম হয়ে গেছে। হ্যাঁ, গরম হয়ে গেছে কেন? যে তোমার প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সে কিন্তু বাইরে হিট ছেড়ে দিয়েছে, তার জন্য তোমার টেস্ট টিউবটা আস্তে আস্তে দেখছো গরম হয়ে গেছে। হ্যাঁ, তার মানে তোমার সে ডিসিপেট করেছে হিটটা, সে তার নিজস্ব এনার্জি কমে গেছে ফাইনাল প্রোডাক্ট ফর্ম করার সময়, এবং তোমার টেস্ট টিউবে সেই হিটটা ছেড়ে দিয়েছে বলে তোমার টেস্ট টিউবটা গরম হয়ে গেছে। আর তাপ শোষক দ্বারা, হ্যাঁ, তাপ শোষক যারা, তাপ শোষক যদি হয়, তাহলে ভাবো একটা রিয়াকশন আমি যদি বলি, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড যখন জলে গুলবে, তখন দেখবে টেস্ট টিউব ঠান্ডা হয়ে গেছে। তা আমার ঠান্ডা হয়ে গেছে মানে কিন্তু সে যে ইয়ে করে দিয়েছে, তার কিন্তু ডেল এইচ নেগেটিভ তা নয়, কিন্তু তার কিন্তু প্রোডাক্ট ঠান্ডা হয়েছে অর্থ তার প্রোডাক্টটা কিন্তু সে প্রোডাক্টটার কিন্তু এনার্জি বেশি, সে তার মানে বাইরে টেস্ট টিউব থেকে সে হিটটা নিয়েছে, নিয়ে সে টেস্ট টিউবটাকে ঠান্ডা করে দিয়েছে। তার মানে সেই ক্ষেত্রে তার প্রোডাক্ট সে কিন্তু বাইরের এনভায়রনমেন্টটাকে ঠান্ডা করে দিয়েছে। তার মানে দ্য রিয়াকশন হ্যাজ টেকেন হিট। হ্যাঁ, তার মানে রিয়াকশন ডেল এইচ ইজ পজিটিভ, মানে দ্য প্রোডাক্ট হ্যাজ টেকেন হিট, the product has taken heat, মানে absorbed heat, and the product has gained energy, তাহলে এখানে ডেল এইচ কিন্তু তোমার পজিটিভ হলো। তার মানে হ্যাঁ, তার মানে এখানে ডেল এইচ পজিটিভ হওয়া মানে কি, the heat is required for the reaction to occur। তার মানে এই সব রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার যত বাড়াবে রিয়াকশনের রেট গতি বাড়বে। তার মানে ফর রিয়াকশনস which have del H positive, the তোমরা হেবার্স রিয়াকশন পড়েছো অ্যামোনিয়া, which requires temperature for the reaction to, যত তাপ বাড়াবে তত তোমার তোমার রিয়াকশনের রেট বাড়বে। তাহলে এই ক্ষেত্রে যাদের কিন্তু ডেল এইচ পজিটিভ, তাদের ক্ষেত্রেই কিন্তু টেম্পারেচার বাড়ালে তোমার রিয়াকশনের গতি বাড়বে। তাহলে এই কথাটা একটা ইম্পর্টেন্ট। তার মানে ইট উইল ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য রিয়াকশন অলসো, যে ওয়েদার টেম্পারেচার উইল অ্যাকচুয়ালি তোমার টেম্পারেচার অ্যাকচুয়ালি বাড়ালে রিয়াকশন তোমার বাড়বে কি কমবে। কিন্তু যেখানে তোমার সে তাপ চায় না, তাকে তুমি টেম্পারেচার বাড়ালে সে কিন্তু তোমার আলটিমেটলি কিন্তু সে কিন্তু তার কোনো লাভ হবে না টেম্পারেচার বাড়িয়ে তার। হ্যাঁ, কেন কি সে তো তাপ চায় না, তার তো does not require enough of heat energy। তাহলে এইখানে ডেল এইচ ফ্যাক্টরটা একটা গভর্নিং ফ্যাক্টর, দ্যাট ওয়েদার টেম্পারেচার ইজ রিকোয়ার্ড ফর দ্য for this for the reaction or not। এখানে দেখো আরেকটা কার্ভ আছে, যে যখন তুমি ক্যাটালিস্ট ইউজ করছো, এনজাইম, তোমার বায়োকেমিক্যাল রিয়াকশন করো, যখনই কোনো এনজাইম আসে, ডিহাইড্রোজেনেজ, পাইরোনোয়েজ, তোমার অনেক পড়ছো, যেন বায়োলজি যারা আছো তোমরা, জুওলজি, বটানি, তারা যখনই এনজাইম কি করে, এনজাইমের কাজ হচ্ছে এই সক্রিয়করণ শক্তিটাকে কমিয়ে দেওয়া, এই এনার্জি ব্যারিয়ারের মানটাকে কমিয়ে দেয়। ও নিজে রিয়াক্ট করে না, কিন্তু এনার্জি ব্যারিয়ারটাকে কমিয়ে দেয়, তার সেই জন্য রিয়াকশনের গতি বেড়ে যায়। দ্য রিয়াকশন, what is the effect of catalyst on the rate of the reaction? The rate of catalyst কি করে, it decreases the energy barrier, and in this way it increases the rate of reaction।
তাহলে এইটা আবার করেই বলা, এই একই যে ইয়ে রয়েছে এখানে, যে এনার্জি উপরে সামিটে যেখানে, সেখানে যে ইয়েটা ফর্ম করে, যখন দুটো মলিকিউল কাছাকাছি কোলাইড করেছে, যখন যেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ফর্ম হয়, অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ভেঙে গিয়ে যখন আমি NO3 এর রিয়াকশন দেখাচ্ছিলাম, যখন তিনটেই একসাথে জুড়ে আছে, যদি সেরকম একটা স্টেজ আমি কল্পনা করতে পারি, সেটাকে বলা হবে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, যে ফাইনালি CO2 ফর্ম করলো আর NO2 ফর্ম করলো। হ্যাঁ, সেরকম ফর্ম করে গেল প্রোডাক্টে, কিন্তু মাঝখানে একটা স্টেটে সবকটাই একসাথে জয়েন হয়ে আছে, তাকে বলা হয় অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা ট্রানজিশন স্টেট। আর তাহলে আমি ওটাই যে বলছিলাম, ইনক্রিজিং মানে রেট কনস্ট্যান্ট কিভাবে, রেজ দ্য টেম্পারেচার, ইউজ এ ক্যাটালিস্ট, লোয়ার দ্য অ্যাক্টিভেশন এনার্জি। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা ইয়ে করতে পারি যে এখানে ক্যাটালিস্ট কিভাবে লোয়ার করে, ইনক্রিজেস দ্য নাম্বার অফ মলিকিউলস, ক্যাটালিস্ট এসেনশিয়ালি ইনক্রিজেস দ্য নাম্বার অফ মলিকিউলস উইথ রিকোয়ার্ড অ্যাক্টিভেশন এনার্জি। মানে এখন যেহেতু অনেক অ্যাক্টিভেশন এনার্জি কমে গেল, সেহেতু অনেক বেশি রিয়াক্টেন্ট মলিকিউলস এখন ওভারকাম করতে পারবে। সো দ্য catalyst increases the rate of the reaction. এবার এই একটা অঙ্ক তোমাদের যেটা বইয়ে আমি PDF পাঠিয়েছি, হ্যাঁ, এই 25°C এবং দুটো বিভিন্ন টেম্পারেচারে N2O5 এর বিয়োজন বিক্রিয়ার হার ধ্রুবকের মান যথাক্রমে দুটো বলে দিয়েছে, তাহলে তার সক্রিয়করণ শক্তি বার করো। এখানে যদি তোমার দুটো K1 K2 যদি দেওয়া থাকে, আর যদি দুটো T1 T2 দেওয়া থাকে, তাহলে ওই রিয়াকশনটা বসিয়ে তুমি পরপর এখানে বার করে দিতে পারবে রিয়াকশন। হ্যাঁ, আর এখানে খেয়াল রাখতে হবে, দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, দেখো এখানে কিন্তু ইউনিট গুলো খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো তোমার আর এর ইউনিট কিন্তু নেওয়া হয়েছে 1.987। কেন? তোমার এখানে বার করেছে, এইখানে তোমার ক্যালোরির একক, হ্যাঁ, আর এর ক্যালোরির একক, কেন কি এনার্জিটা বার করেছে 24 কিলো ক্যালোরি বা ক্যালোরিতে বার করেছে। তুমি যদি এনার্জিটা জুলে বার করতে, তাহলে কিন্তু 8.314, হ্যাঁ, ইন্টু জুল পার কেলভিন পার মোল ইউজ করতে হতো, তখন এনার্জিটা বেরোতো তোমার জুলে। হ্যাঁ, এই ইউনিটটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমি এন্ড করে দিলাম স্লাইড। আমাদের পরের ওই অপোজিং রিয়াকশন যেটা আছে, সেটা আমি আরেকবার তোমাদের আরেকটা মডিউল আমি পাঠাবো।